সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অ্যাডমিশন অফ মেডিসিন পঞ্চম ক্লাস আমরা শুরু করছি। এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে বিভিন্ন আঙ্গিক কথা বলেছিলাম। গত ক্লাস থেকে আমরা যেটা আলোচনা করছি সেটি হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় স্যার শ্যামল কুমার দাসের যে পটেন্সি ম্যানেজমেন্টের ব্যাপারে যে আপডেট তিনি যেটি দিয়েছেন গো ব্যাকের আলোকে, সেটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমি অবশিষ্টাংশ আজকে আমরা একটা সেশনে যতটুকু পারা যায় আমরা করার চেষ্টা করব, এবং আপনারা গভীর মনোযোগের সাথে যদি সেগুলি দেখেন এবং পরবর্তীতে সেগুলি যদি আমাদের আলোচনাগুলো যদি আবার পুনরায় শোনার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে আপনারা বিষয়গুলো আত্মস্থ করতে পারবেন। আমাদের নরেশ দা একটা অনুরোধ করেছিলেন যে সবাই যেন পড়ে আসেন, মানে এই এই যে আমাদের যে 20 পাতার যে আর্টিকেলটা স্যারের অসাধারণ গুরুত্বপূর্ণ আর্টিকেলটি পড়ে আসেন। নিশ্চয়ই আপনারা পড়েছেন। ফলে আমাদের এই আলোচনা আপনারা যদি একটু মনোযোগী হন তাহলে সে পড়ার সাথে এটা মিলিয়ে নেওয়া আপনাদের জন্য সহজ হবে। তো এখন আমাদের শ্রদ্ধেয় স্যার বলছেন যে যে কোনো চিকিৎসা পদ্ধতি যখন শুরু করা হয় তখন তিনটা সিচুয়েশন আসলে দেখা যায়। আইদার অ্যামিলিয়ারেশন হয়, অথবা এগ্রেভেশন হয়, অথবা নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। তো আসলে অ্যামিলিয়েশনটা বলতে কি বুঝি? যেটা আমরা বলি যে ইমিডিয়েট অ্যামিলিয়েশন বলতে দ্রুত উপশম। উপশমটা কি হয়? রিয়েল হোমিওপ্যাথি সেন্সে উপশম বলতে আমরা কি বুঝি? এখন আমরা গতানুগতিক একটা ধারণা আছে যে আমাদের প্যাথোলজিক্যাল যে কষ্ট বোধগুলো, এগুলো যদি কমে যায় তাহলে আমরা ধরে নেই যে হ্যাঁ একটু দ্রুত উপশম হয়েছে। কিন্তু রিয়েল হোমিওপ্যাথি উপশম শব্দের অর্থটা আসলে একটু ভিন্ন। সেটি স্যার বলতেছেন যে রিয়েল হোমিওপ্যাথি উপশম বলতে হচ্ছে কি, যে আমাদের ভিতরে যে আমরা যখন কেস টেকিং এর সময় পাইছিলাম যে মানুষটার কি পরিমাণ রাগ রয়েছে, কি পরিমাণ অস্বস্তি রয়েছে, এটা গ্রাজুয়ালি এটা কমতে থাকে। ইমিউনেশন উপশম বলতে এটা গ্রাজুয়ালি কমতে থাকে, অর্থাৎ রাগ এবং তার অস্বস্তি বিরক্তি মনোভাব এটা কমতে থাকে এবং তার ভিতরে একটা মাইল্ডনেস ফিরে আসে। অর্থাৎ মাইল্ডনেস বলতে তার ভিতরে একটা কমনীয় মনোভাব ফিরে আসে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তার যে চিন্তা চেতনা গুলা, এগুলা পজিটিভ হয়। পজিটিভ থট, অর্থাৎ তার যে 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 চিন্তা বা দৃষ্টিভঙ্গিটা এটা পজিটিভ হয়। তো এখন এইগুলার এই যে তিনটা যে বিষয়, একটা হচ্ছে তার রাগ কমে যায়, মানে গ্রাজুয়ালি কমতে থাকে। পাশাপাশি তার অস্বস্তি বা বিরক্তির যে অবস্থানটা ছিল সেটা অনেকটা কমতে থাকে। এবং তার কি ভিতরে কি আসে সেটা হচ্ছে তার একটা মাইল্ডনেস, তার চেহারা ছবিতে একটা কমনীয় মনোভাব চেহারাটা ফিরে আসে। আর সেই সাথে যেটা যোগ হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার তার যে চিন্তা চেতনার যে দৃষ্টিভঙ্গি ছিল এটা পজিটিভ হয়। অর্থাৎ তার যে দুশ্চিন্তাগুলো ছিল এগুলো অনেকটা রিডাকশন হয়। এই ইন্ডিকেট গুলো যদি আমরা দেখি তাহলে বুঝবো যে তার এমিলিয়েশনটা হচ্ছে বা তার উপশম শুরু হয়েছে। আর এই উপশম শুরু হওয়ার জেনেটিক ব্যাখ্যাটা কি? জেনেটিক ব্যাখ্যাটা হচ্ছে যে যখন উপশম দেখা দিচ্ছে ওই আমাদের রিয়েল হোমিওপ্যাথিক কনসেপ্ট অনুযায়ী, তার অর্থ হচ্ছে যে আমাদের ভিতরে যে বেনিফিশিয়াল গ্রুপ রয়েছে, জিনের যে বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন রয়েছে, এগুলা তখন অ্যাক্টিভ হয়েছে বলে বিবেচনা করা হয়। আর এগুলো অ্যাক্টিভ বিবেচনা হওয়া মানে হচ্ছে যে সেলুলার অ্যাক্টিভিটিস হচ্ছে কন্ট্রোল হচ্ছে ভাইটাল ফোর্স দ্বারা। আমাদের জীবনী শক্তি আমাদের সেলুলার অ্যাক্টিভিটিসকে কন্ট্রোল করা শুরু করেছে। এবং সেই কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের যে সাইলেন্ট জিন, সরি আমার একটা ফোন আসছে বারবার ইন্ডিয়া থেকে, আমি একটু ধরে নিই। আসসালামু আলাইকুম স্যার, ক্লাসে তো? আচ্ছা ঠিক আছে। তো সরি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এভালুয়েশন, ওই যে ইন্ডিকেট গুলো হওয়ার অর্থ হচ্ছে যে আমাদের যে বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন রয়েছে, এই গ্রুপ অফ জিন হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ হওয়ার কারণ অর্থটা কি? অ্যাক্টিভ হওয়ার অর্থ হচ্ছে যে আমাদের যে সেলুলার অ্যাক্টিভিটি,
এগুলো এখন ভাইটাল ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের সাইলেন্ট গ্রুপ অফ জিন তারা কিছু বেনিফিশিয়াল ফোর্সকে কিন্তু আপনার প্রোটিন তৈরি করে সাহায্য করছে। এখন এই অবস্থায় যদি আপনি পটেন্সি চেঞ্জ করেন, সরি নায়া ভাই আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলি। আল্লাহ সরি। তো তার মানে এই সময় যদি আমরা পটেন্সি চেঞ্জ করি, এই পটেন্সি চেঞ্জ করলে যে ক্ষতিটা হয়ে যাবে সেটা হচ্ছে যে আপনার ওই যে বেনিফিশিয়াল প্রোটিন, যেটা সাইলেন্ট গ্রুপ অফ জিন যে বেনিফিশিয়াল প্রোটিন তৈরি করছে, এখানে একটা ডিস্টারবেন্স তৈরি হবে, একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। সেই কারণে আপনার এমিনেশনের ইমিডিয়েট এমিনেশন হলে আমরা পটেন্সি চেঞ্জ করি না, বা স্যারের নির্দেশ হচ্ছে পটেন্সি চেঞ্জ করা যাবে না। আর ইমিডিয়েট অ্যাগ্রেভেশন, অ্যাগ্রেভেশন মানে কি? অ্যাগ্রেভেশন বলতে আমরা সাধারণত কি ভাবি, সেটা হচ্ছে যে আমাদের যে জ্বালা যন্ত্রণা নিয়ে রোগীরা আসে, যদি বলে যে হ্যাঁ ব্যথা বেড়ে গেছে, যন্ত্রণা বেড়ে গেছে, বা এই ধরনের কথাবার্তা যদি বলে, সেটার আমরা মনে করি যে অ্যাগ্রেভেশন হয়ে গেছে। কিন্তু আসলে জ্বালা ব্যথা রুগী বলছে, কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে যে ওই জ্বালা যন্ত্রণা বাড়লো কি বাড়লো না, হয়তোবা এমনও বলতে পারে যে না আমার জ্বালা যন্ত্রণা কমে গেছে, না আমি এখন খুব ভালো আছি। কিন্তু সেইটাও অ্যাগ্রিভেশন স্টেটে হতে পারে কখন, যদি দেখা যায় যে তার যে রাগ ছিল, তার যে অস্বস্তি ভাব ছিল, এবং তার যে নেগেটিভ থট ছিল, এইগুলা আসলে ক্রমেই বাড়ছে, অথবা যা ছিল তাই আছে। তো আপনার ফিজিক্যাল প্রবলেমের সাথে ফিজিক্যাল প্রবলেমও বাড়ছে, পাশাপাশি এইগুলাও বাড়ছে, অথবা ফিজিক্যাল কমেও যায় কিন্তু এগুলা বাড়ছে। তাহলে সেগুলার ক্ষেত্রে আপনার দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে পারসিস্টেন্ট নেগেটিভ থট, আর একটা হচ্ছে যে আপনার টেম্পোরারি নেগেটিভ থট। এখানে পারসিস্টেন্ট নেগেটিভ থট বলতে কি, মানে যে নেগেটিভ চিন্তাটা লেগে আছে, অর্থাৎ আপনার এখানে যখন পেশেন্ট এসেছিলেন তখন তার ভিতরে এটা দেখছেন, আপনি কেস টেকিং এর সময় এটা দেখছেন, আপনি যখন কেস টেকিং, আমরা এই অ্যাডমিশন মেডিসিন আলোচনা করার সময় আপনাদের কেস টেকিং নিয়ে ব্যাপক আলোচনা করেছি, তখন আপনি দেখছেন যে এই নেগেটিভ থট গুলো তার ছিল, সেই থট গুলা তার রয়ে গেছে, পাশাপাশি কি হচ্ছে, তার রাগ বেড়েছে, তার অস্বস্তি বেড়েছে। তার মানে হচ্ছে যে তার যে ফিজিক্যাল সিমটম হয়তো চেঞ্জ হতে পারে, নাও চেঞ্জ হতে পারে। সেই সময় আপনার কি হচ্ছে যে তার পটেন্সি চেঞ্জ করার প্রয়োজন হবে। আরেকটা কথা স্যার এখানে বলছেন, টেম্পোরারি নেগেটিভ থটস ইন্ডিকেট বেনিফিশিয়াল গ্রুপ অফ জিনস আর নাও বিং অ্যাক্টিভ। অদ্ভুত কথা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বের সাথে দেখতে হবে। টেম্পোরারি নেগেটিভ থট, temporary negative thought indicate beneficial group of genes are now being active. That is, cellular activities are being controlled by vital force. দেখেন এর আগে পারসিস্টেন্ট হচ্ছে যে নেগেটিভ থটের ক্ষেত্রে বলা হয়েছে কি, যে আমার এখানে হচ্ছে যে আপনার হার্মফুল জিন এখনো পর্যন্ত কন্ট্রোলে রয়েছে। এটি বিস্তারিত আরো নিচে আরো ডিটেলস করেছেন। কিন্তু এখানে কি বলছেন যে টেম্পোরারি নেগেটিভ থট, অর্থাৎ আপনি যখন কেস্টিং করছিলেন তখন এই নেগেটিভ থট ছিল না তার, এখন হঠাৎ ওষুধ প্রয়োগের পরে দেখা যাচ্ছে যে টেম্পোরারি নেগেটিভ থট, সেই থট যখন প্রকাশ হচ্ছে, এইটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে হচ্ছে বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন আর নাও বিং অ্যাক্টিভ। অর্থাৎ অদ্ভুত কথা, যে আমার বেনিফিশিয়াল গ্রুপ জিন এখন অ্যাক্টিভ হয়েছে, আমার টেম্পোরারি নেগেটিভ থট প্রকাশ পাচ্ছে, নেগেটিভ থট প্রকাশ পাচ্ছে, সেটা টেম্পোরারি, হঠাৎ দেখা দিল, যেটা আমার পারসিস্টেন্টের ভিতরে ছিল না। অথচ বলা হচ্ছে যে এটা বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন আর নাও বিং অ্যাক্টিভ। স্যার এই কথাটা কেন বলে? আমার নেগেটিভ থট বেড়ে গেল হঠাৎ, যেটা আমার ছিল না সেটা আসলো, অথচ সেইটা আমার স্যার বলতেছেন যে এই অবস্থা ইন্ডিকেট করে যে আমার বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন এখন অ্যাক্টিভ হয়েছে। ব্যাপারটা অদ্ভুত না? আবার বলতেছেন যে সেলুলার অ্যাক্টিভিটিস আর নাও কন্ট্রোল বাই ভাইটাল ফোর্স, অর্থাৎ আমার সেলুলার অ্যাক্টিভিটি ভাইটাল ফোর্স, জীবনী শক্তি দ্বারা আপনার কন্ট্রোল হচ্ছে। এই কথাটা যদি বুঝতে হয় তাহলে আপনার অর্গাননের 66 অ্যাপোরিজম আপনাদেরকে বুঝতে হবে। এই সারের এই মূল্যবান কথাটাকে যদি আপনাদের বুঝতে হয়,
তাহলে স্যারের অ্যাপারিজম, অর্গাননের অ্যাপারিজম 66 আপনাদেরকে বুঝতে হবে। 66-এ বলা হচ্ছে যে আপনার যখন তার 65-এ বলা হয়েছে যেটা, বা 64-এও ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। আরেকটা কথা বলা হয়েছে কি, যে আমাদের মেডিসিন প্রয়োগের পরে দুইটা আহ, ক্রিয়া হয়। একটা হচ্ছে যে প্রাথমিক ক্রিয়া, যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাকশন, অথবা কেউ বলি মুখ্য ক্রিয়া, এই প্রাইমারি অ্যাকশন হয়। এবং পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার সেকেন্ডারি অ্যাকশন, আর যেটাকে অনেকে বলেন গৌণ ক্রিয়া অথবা প্রতিক্রিয়া, এই কথাটা বলা হয়। তো স্যার হ্যানিম্যান বলছেন, আপনারা যদি 64, 65 এবং 66 অ্যাপোরিজম যদি পড়েন, তাহলে দেখবেন যে ওখানে বলা হচ্ছে যে যখন আমাদের ওষুধ প্রয়োগ করা হয়, তখন সে কিন্তু তার জীবনী শক্তির ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে। প্রাইমারি অ্যাকশনে অর্থাৎ মুখ্য ক্রিয়ায় একটা বিশৃঙ্খলা তৈরি করে। আপনার যখন ওষুধ প্রয়োগ করা হচ্ছে, ওষুধের প্রাইমারি অ্যাকশন হচ্ছে সে জীবনী শক্তির মধ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি করে। তাহলে বিশৃঙ্খলা তৈরি যখন করে, তখন তার কিছু টেম্পোরারি নেগেটিভ থট তৈরি হতে পারে। কিন্তু যখন সেকেন্ডারি অ্যাকশন হয়, সেকেন্ডারি অ্যাকশনের সময় তখন কিন্তু এই যে যখন প্রাইমারি অ্যাকশন, তখন কিন্তু জীবনী শক্তি এবং মানে ঔষধের যে শক্তি, দুই শক্তি কিন্তু কাজ করে, দুই শক্তির কম্বিনেশনে কিন্তু আপনার প্রাইমারি অ্যাকশন হয়। এবং সেই প্রাইমারি অ্যাকশনের ক্ষেত্রে ভাইটাল ফোর্সের কাজটা কি থাকে? ভাইটাল ফোর্স কিন্তু নিজে কিছু করে না, সে কিন্তু ওষুধের ক্রিয়াকে কাজ করতে সাহায্য করে। উনি একটা কথা বলছেন, স্যার হ্যানিম্যান বলছেন, মনে হয় যেন ভাইটাল ফোর্স ঘুমায় আছে। সেই সময় হচ্ছে যে ওষুধের শক্তিটা প্রাইমারি অ্যাকশনে কাজ করে, কিন্তু ওষুধের যে বিশৃঙ্খলাটা তৈরি করলো, সেই বিশৃঙ্খলা তো অনুভূতি প্রকাশের মাধ্যমে ভাইটাল ফোর্স সেটা প্রকাশ করে দেয়। কারণ ভাইটাল ফোর্স ছাড়া কিন্তু আমরা কোনো অনুভূতি কিন্তু প্রকাশ করতে পারি না। আমাদের ভালো লাগা বোধ, মন্দ লাগা বোধ সবকিছুই কিন্তু আসলে ভাইটাল ফোর্সই প্রকাশ করে। সেই কারণে স্যার বলতেছেন যে ভাইটাল ফোর্সের অংশগ্রহণ জাস্ট এতটুকু, যে আমার প্রাইমারি অ্যাকশনের সময় ওষুধ প্রয়োগের পরে যে বিশৃঙ্খলাটা তৈরি হলো, সেই বিশৃঙ্খলাটা যে নেগেটিভ অনুভূতি, সেই অনুভূতিটা প্রকাশ করার ক্ষেত্রে শুধুমাত্র জীবনী শক্তি কাজ করে। ব্যাপারটা খুব জটিল। আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে স্যারের সাথে আছেন, এবং দীর্ঘদিন ধরে যেহেতু আপনারা রিয়েল হোমিওপ্যাথি চর্চা করছেন, পড়ছেন, অথবা আপনাদের কাছে জটিল হওয়ার কথা না। আর যদি অর্গানন নিয়মিত যদি চর্চা করে থাকেন, তাহলে এটা কোনো রকমই আপনাদের জটিল হওয়ার কথা না। আচ্ছা, নাম্বার ওয়ান। তো এখন নাম্বার টু হচ্ছে, যখন সেকেন্ডারি অ্যাকশন হয়, তখন কিন্তু ওষুধের কোনো কাজ থাকে না। তখন কাজটা কে করে? জীবনী শক্তি কাজ করে। কি কাজ করে? জীবনী শক্তি তখন ওই যে ওষুধের যে একটা কৃত্রিম বিশৃঙ্খলা তৈরি করলো, এই কৃত্রিম বিশৃঙ্খলাকে সে দূর করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রাইমারি অ্যাকশনে হোমিওপ্যাথিক মেডিসিনের এই বিশৃঙ্খলার কাজটা কি? এই বিশৃঙ্খলার কাজটা হচ্ছে, স্যার হ্যানিম্যান বলছেন ওই সমস্ত অ্যাপোরিজম গুলোতে ব্যাখ্যা দিয়ে বলছেন, তার আগের আপনার 50 থেকে 59 পর্যন্ত এই অনুচ্ছেদ গুলো যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে এই অ্যাপোরিজম গুলো যদি পড়েন, তাহলে সেখানে দেখবেন যে আপনার, সেখানে স্যার হ্যানিম্যান বলতেছেন যে আমাদের এই প্রাইমারি যে বিশৃঙ্খলা, ওষুধের যে কৃত্রিম বিশৃঙ্খলা তৈরি করলো, এই কৃত্রিম বিশৃঙ্খলা তৈরিটা সে কি করে? প্রাকৃতিক ভাবে যে বিশৃঙ্খলা আমাদের ভিতরে রয়ে গেছে, ওই বিশৃঙ্খলাকে কিন্তু তখন দূর করে দেয়। তার কারণ হচ্ছে, শক্তিশালী বিশৃঙ্খলার কাছে দুর্বল বিশৃঙ্খলা টিকে থাকতে পারে না। স্যার এখানে একটা উদাহরণ দিচ্ছেন, স্যার হ্যানিম্যান একটা উদাহরণ দিচ্ছেন, যে সূর্যের আলোর পাশে যেমন প্রদীপের আলো মিলান হয়ে যায়, তেমন আমাদের যখন হচ্ছে যে মানে উচ্চ শক্তি সম্পন্ন যখন আমরা মেডিসিন প্রয়োগ করি, এবং সেই মেডিসিন যে বিশৃঙ্খলা তৈরি করে, সেই বিশৃঙ্খলার কারণে আমাদের প্রাকৃতিক যে রোগ, এটা যথেষ্ট দুর্বল থাকে, যেহেতু আমরা তার থেকে উচ্চ শক্তির ওষুধ প্রয়োগ করেছি। অতএব তখন ওইটা ম্লান হয়ে যায়। ওইটা ম্লান মানে ওটা বিলীন হয়ে যায়, অর্থাৎ ওই মূল যে সূর্যের আলো, সেই সূর্যের আলোর সাথে কিন্তু ওটা বিলীন হয়ে যায়। এটি হচ্ছে কিন্তু আপনার এই যে মানে মোডাস অপারেন্ডি কিওর, মোডাস অপারেন্ডি কিওর হতে, অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কাজ করে, এই ধারণা যাদের আছে, আমার এই কথাটা নিশ্চয়ই আপনারা তারা ভালোভাবে বুঝছেন। তো এখন
ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে মোডাস অপারেন্ডে বা কিওরের তত্ত্ব অনুযায়ী তখন এটা কিন্তু প্রাইমারি অ্যাকশনের ক্ষেত্রে দূর হয়ে যায়। তাহলে ওই দূর হওয়ার জন্য তো কি করতে হবে, ওই দূর হওয়ার জন্য তো আপনার একটা বিশৃঙ্খলা তো তৈরি হতে হবে। বিশৃঙ্খলা যদি তৈরি না হয় তাহলে ওই বিশৃঙ্খলাটা দূর হবে কিভাবে? মোডাস অপারেন্ডে কিওর হিসেবে একটা বিশৃঙ্খলা তৈরি হতেই হবে। কিন্তু 66-এ অ্যাপারিজম 66-এ স্যার বলতেছেন যে এই বিশৃঙ্খলাটা আসলে কিন্তু গভীর মনোযোগের সাথে যে চিকিৎসক চিকিৎসা না করেন এবং অত্যন্ত বিজ্ঞতা যার ভিতরে নাই, বোঝার ক্ষমতা যার নাই, সে কিন্তু আসলে এটা বুঝতে পারে না। কিন্তু যারা গভীর মনোযোগের সাথে চিকিৎসা করেন, যে হোমিওপ্যাথ, সে কিন্তু বোঝেন যে এই বিশৃঙ্খলা একটা কিন্তু হলো। সেই বিশৃঙ্খলার থেকে যে থটটা আসে, সেই থটটাকে স্যার বলতেছেন, আমাদের স্যার শ্যামল দাস বলছেন টেম্পোরারি নেগেটিভ থট। তাই টেম্পোরারি নেগেটিভ থট দেখার অর্থ হচ্ছে যে হ্যাঁ, ইউরেকা, বেনিফিশিয়াল গ্রুপ অফ জিন অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমার সেলুলার অ্যাক্টিভিটিস এখন ভাইটাল ফোর্সের কন্ট্রোলে চলে গেছে।